এই ছোট লোক, আর একবার যদি ওকে নিয়ে ফালতু কথা বলিস, সবে তো মাত্র একটা থাপ্পড় দিলাম। তুই তো একটা রাস্তার কুকুরের থেকেও খারাপ। হট, তুই হলি বাড়ির চাকর, তোর জন্য এই খাবারটাই বেস্ট। খা খা বলতেছি। এই ছোট লোক, কি হলো ম্যাডাম, জুতাগুলো আমার গায়ে মেরে দিলেন যে? তোকে আমি বলেছিলাম জুতোগুলো পলিশ করার জন্য, তুই আমার জুতো পলিশ না করে কি করছিস? হ্যাঁ ম্যাডাম, এই যে হাতে একটু কাজ ছিল তো, ভাবছিলাম কাজটা শেষ করে তারপর আপনার জুতো নিয়ে বাজারে যাবো কালি করার জন্য। আপনি শুধু শুধু আমার গায়ে মেরে দিলেন। আচ্ছা ঠিক আছে, হাতের কাজটা শেষ করি, তারপর আপনার জুতোটা নিয়ে যাবো। ছোট লোক, কত বড় সাহস তোর! তুই আমাকে অর্ডার করছিস? তুই জানিস না ওয়েট করা আমি পছন্দ করি না। আমি যখন যেটা বলবো তখন সেটা করে দিবি, আমার মুখে মুখে একদম কথা বলবি না। ম্যাডাম, সব সময় আমার লাগে এত খারাপ আচরণ কেন করেন কোন তো? আপনি যখন যা কোন আমি তো কইরা দেই, তাই না? আমি গরিব মানুষ, আমি আপনাকে বাড়ি কামলা দিয়া খাই, এর জন্য কি আমার কোনো মান সম্মান নাই? আপনি যে আমার লাগে খারাপ আচরণ করেন, আমার কি খারাপ লাগে না? আমার কি কষ্ট লাগে না? এই শোন, যারা গরিব, যারা ছোট লোক, যারা মানুষের বাসায় কাজ করে খায়, তাদের খারাপ লাগতে নেই। হ্যাঁ, আমি তোর সাথে খারাপ ব্যবহার করি কারণ তুই এটার যোগ্য। তোকে যখন আমি একটা কথা বলি এক কান দিয়ে শুনিস, আরেক কান দিয়ে বের করে দিস। আমার কথা কখনো তুই গুরুত্ব সহকারে শুনিস না। যদি শুনতিস তাহলে আজকে টাইম মতো তুই আমার জুতোগুলো পালিশ করে দিতিস। তুই জানিস না আজকে এই জুতো পরে আমি বাইরে যাব? আমার বাইরে যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু আমি এখনো বাইরে যেতে পারিনি, শুধুমাত্র তোর জন্য। ম্যাডাম, এই সংসারের সমস্ত কাজ কিন্তু আমি করি, আপনাদের বাড়ির অন্য কোনো কাজের লোক নাই। বাজার ঘাটও আমি করি, থালা বাসনও আমি ধুই, কাপড় চোপড়ও আমি ধুই। আমি তো মানুষ, তাই না? আমারও তো কষ্ট হয়। এই যে হাতের কাজগুলা ছিল এর জন্য একটু দেরি হয়েছে। আর আপনি ভালোভাবে এসে কইতেন যে এই যে জুতাটা যা তাড়াতাড়ি যা একটু কালি করে নিয়ে আয়, আমি তো যাইতাম, তাই না? শুধু শুধু আমার সাথে এত খারাপ আচরণ করার দরকার ছিল না। আসলে হয়েছে কি, আমি তো গরিব মানুষ, তাই আপনারা আমার সাথে যত খারাপ আচরণ করেন না কেন, কারো কাছে বিচার দিতে পারি না। গরিবের কোনো বিচার হয় না। আরে আমি গরিব হইতে পারি, তাও তো মানুষ, তাই না? এই মুখে মুখে তর্ক করা হচ্ছে, তাই না? সব সময় তুই আমার মুখে মুখে তর্ক করিস। কি রে মনি, সৈকতের সাথে এমন আচরণ করছিস কেন? চুপ, একদম চুপ। আমার মেয়ে ঠিক কাজটাই করছে। নিশ্চয়ই সৈকত কোনো ঝামেলা করছে, ওর কথা শুনে নাই, এই জন্য আমার মেয়ে রাগারাগি করতেছে। তোমার লাই পেয়ে পেয়ে কিন্তু ও এমন করছে। ওই ছেলেটা গরিব হলে কি হবে? আমাদের বাড়িতে কাজের ছেলে, তাই না? সব দোষ তো খালি আমার লাইফে। তোমার কি কোনো দায়িত্ব কর্তব্য নাই? মাথা মতো, বাবাকে এসব কথা বলে কোনো লাভ নেই। বাবা তো আমার কথা কিছু শুনবে না। এই ছেলেটা যেটা বলবে বাবার সেটাই শুনবে। শোনো বাবা, আমি ওকে বলেছিলাম আমার জুতো পলিশ করার জন্য, কিন্তু সে আমার জুতো পলিশ করতে যায়নি, সে অন্য কাজ নিয়ে ব্যস্ত। সে জানে না আমার জুতো সময় মতো পরিষ্কার না করলে আমি যেতে পারবো না বাইরে, কিন্তু তারপরেও এই কাজটা করেছে। কিন্তু বুঝলাম আমি, তোর তো আর একজোড়া জুতা না, আরো তো জুতা আছে, ওখান থেকে একটা পরে নিতি। আজব তো, কেন আমি অন্য জুতো পরবো? আমার ড্রেসের সঙ্গে যে জুতোটা ম্যাচিং হবে সেটাই তো আমি পরবো। আমার ড্রেসের সঙ্গে ওই জুতোটা যায়, আর এই জন্যই আমি জুতোটা পলিশ করতে বলেছি। আর ও আমার কাজ না করে ও ওর কাজ নিয়ে ব্যস্ত। বুঝতে পেরেছি। বাবা সৈকত, যা তো তুই জুতা নিয়ে পলিশ করে আয়। শোনো মনি এবং তুমি দুজনকে বলছি, ছোট্ট একটা বাক্য বলছি। একদিন একটা লোক একটা গোলাপকে জিজ্ঞাসা করেছিল যে গোলাপ তুমি এত সুন্দর কেন? গোলাপটা উত্তর দিল, এটা আমার সৌরভ। লোকটা আবার জিজ্ঞাসা করলো, তাহলে তোমার গায়ে তো কাটা কেন? গোলাপটা উত্তর দিয়েছিল, এটা আমার অহংকার। আবার লোকটি জিজ্ঞাসা করলো, তাহলে তুমি এত তাড়াতাড়ি ঝরে পড়ে যাও কেন? এবার গোলাপটি মাথাটা নিচু করে বলল, অহংকার পতনের মূল। তোমরা যা শুরু করেছো তুমি এবং তোমার মা, একদিন পস্তাবে। সে গরিব হলেও মানুষ, এ বাড়িতে কাজ করে, এগুলি অহংকার করা ঠিক নয়। একদম ঠিক করেছে আমার মেয়ে, তুমি বেশি কথা বলবো না, ঠিক আছে? শোনো মা, বাবাকে এসব কথা বুঝিয়ে কোনো লাভ নেই।
বাবা আমাদের কথা শুনবে না, বাবা শুনবে ওই ছোট লোকটার কথা। ও যদি বলে হ্যাঁ তাহলে বাবা হ্যাঁ, ও যদি বলে না তাহলে বাবা না। শোনো বাবা, ও হলো গরিব, ও হলো ছোট লোক। ওর জন্ম হয়েছে মানুষের কথা শোনার জন্য, মানুষের জুতোর বাড়ি খাওয়ার জন্য, আর মানুষ যেটা বলবে তাদের কথা অনুযায়ী চলবে। মনি, বারবার কিন্তু তুমি একই কথা বলছো, ছোট লোক ছোট লোক ছোট লোক। আজকে ওর জায়গায় যদি তুমি জন্ম নিতে কি করতে? একদম চুপ। ছোট লোককে ছোট লোক বলবে না তো কি বলবে? মা, বাবার সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। বাবা সারা জীবন ওই ছোট লোকটার পক্ষ নিয়েছে, সারা জীবন ওর পক্ষেই কথা লাগবে। তুমি আমার সাথে এসো। গাড়িটা ময়লা, প্রতিদিন এই বৃষ্টি কাদা ভাল লাগে না। শোন শোন, কই গেছিলি? গেছিলাম না, যাইতেছি। কই যাস? এই যে জুতা পালিশ করতে হইব, ছোট ম্যাডামের জুতা, এই জন্য যাইতেছি। ঠিক আছে, বুঝলাম না জুতা পালিশ করতে যাস, কিন্তু তোর মন খারাপ কে? আমরা গরিব মানুষ যে, আমাকে মন বলতে কিছু আছে নাকি রে? যে যেমনে পায় তেমনি অপমান করে। আরে আমারে কইছিল জুতাটা পালিশ করে রাখতে, আমি অন্যান্য কাজ করতেছিলাম, একটা কাজের লোক তো রাখে না। ওই বাড়ির সব কাজ আমার করতে হয়, জামা কাপড় ধুইতে হয়, থালা বাসন ধুইতে হয়, রান্না বান্না পর্যন্ত আমার করতে হয়, বাজার ঘাট করতে হয়। আচ্ছা একা মানুষ, আমি কত কিছু করবো। তার উপর ওই ম্যাডাম আমার চোখে দেখতে পারে না, ইচ্ছা করে আমার সাথে বাধায়। আমার এটা দিয়ে রাখছে, আমি তো জানি না কখন যাইবো। হাতে একটা কাজ ছিল, কাজটা শেষ করে ভাবছি যাবো, তা না, আইসা জুতাটা আমার মুয়ের মধ্যে মাইরা দিছে। কথা কেমনটা লাগে? এইভাবে কি কাজ করা যায়? কি আর করবো, দেখ তুই এবারে চাকর, আমি এবারে ড্রাইভার। আরে আমরা তো মানুষই না তাদের কাছে, আমরা যতই কাজ করি তাদের মন আমরা কোনোদিনও ভরাইতে পারবো না রে। এই কথাগুলো কারে কমু কত? কারো তো কর নাই, বিচার দিমু কার কাছে? আমি চেয়ারম্যানের কাছে যাই কমু, মেম্বারের কাছে যাই কমু, তারা কোনো বিচার করবো না। কেন জানোস? আমার কাছে টাকা পয়সা নাই, গরিবের কোনো বিচার হয় না রে। আচ্ছা আমি যাই, দেরি হয়ে গেলে ম্যাডাম আমার বকাঝকা করবো। তুই তোর কাজ কর, আমি গেলাম। হ্যাঁ যা, আমিও গাড়িটা মুছি, একটু পর বের হইব। মা, হ্যাঁ। আমাকে 50,000 টাকা দাও তো, শপিং করে আসি। আমার কাছে টাকা চাস কেন? তোর বাবার কাছে 50,000 টাকা চাইলে আরো বেশিও দিতে পারে, চেয়েই দেখ না। বাবার কাছে আমার কিছু চাইতে ইচ্ছা করে না, বাবা তো সারাক্ষণ ওই ছোট লোকটাকে নিয়ে পড়ে থাকে। তুমি দাও, তুমি চেয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিবনি, চিন্তা করিস না। খালাম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলতেছিলাম কি, আপনারা কি ব্যস্ত? দেখতেই তো পাচ্ছি যে আমি আমার মেয়ের সঙ্গে গল্প করছি, তারপরে জিজ্ঞেস করার কি আছে? খালাম্মা কি করতেছেন? মা বুঝো না, ওর ওটাই স্বভাব, কথার মধ্যে বাহাত ঢুকাবেই। কি বলবি তাড়াতাড়ি বল, আর এখান থেকে ম্যাডাম আমি কিন্তু জিজ্ঞাসা করি নাই যে আপনারা কি করতেছেন, মানে ব্যস্ত আছেন কিনা, এর জন্য এটা কইলাম। আসলে একটা কথা কর জন্য আইছিলাম। কি কথা বলার বলে ফেল। গত মাসের আমার বেতনটা তো দেন নাই, বেতনটা দিলে আমার একটু উপকার হইতো। দেখেছিস, আবার সে টাকার পেঁচাল নিয়ে আসছে। শোন, এখন কোনো বেতন দেওয়া হবে না, তুই এখান থেকে যা। আজকে এমনিতেই আমি বাবার কাছে অনেকগুলো টাকা চাইবো, সো বেতন তো পরে নিতে হবে। হ্যাঁ যা তো, যা তাড়াতাড়ি। এই যে ম্যাডাম, সামনের মাসে আমার পরীক্ষা তো, এর জন্য ফর্ম ফিল আপের টাকাটা দিতে হইব। টাকাটা না দিলে তো সমস্যা হয়ে যাবে। দেখছিস, আবার নতুন একটা গল্প নিয়ে এসেছি। কি বললি তুই? ফর্ম ফিল আপ করবি? হে, তোকে না আগেও বলেছি, এত পড়াশোনা করে তোর কিচ্ছু হবে না। আমাদের লেভেল আর তোর লেভেল আকাশ পাতাল পার্থক্য। আমি যেটা করছি এটা যদি তুই করার চিন্তা ভাবনা করিস তাহলে এটা হবে তোর ভুল চিন্তা ভাবনা, কারণ আমি হলাম কোটিপতি বাপের একমাত্র মেয়ে, আর তুই হলে একটা কাজের লোক। আরে তুই কাকে কোন লেভেল শেখাচ্ছিস? ও কি আমাদের সাথে যায় নাকি? শোন, কোনো টাকা পয়সা দিতে পারবো না, এই মাসে তো হবেই না, সামনের মাসে তোকে কিছু টাকা দিয়ে দিব, ওগুলো দিয়ে যা করার করিস। আর এসব পরীক্ষার চিন্তা ভাবনা ছেড়ে দে, তোর দ্বারা চাকরি টাকরি কিচ্ছু হবে না। ম্যাডাম আমি হইতেছে আপনাকে বলে কামাই করি, আপনি যদি টাকা পয়সা না দেন তাহলে আমি কেমনে চলবো? আমার টাকাটা লাগবেই। তোকে একবার বলা হয়েছে না,
এখন তোকে কোনো টাকা দেওয়া হবে না, নেক্সট মান্থে তোকে টাকা দিব, কিন্তু তুই আমার কোনো কথা শুনছিস না, আমার মুখে মুখে তর্ক করছিস। যা এখান থেকে। থামলি কেন? কষে আরো কয়টা বসিয়ে দিতি। আসলে মা, ওকে আরো কয়টা থাপ্পড় মারা উচিত। অসভ্য একটা, মুখে মুখে তর্ক করে। গরিব মানুষই তো মারবেন। সারা দিন কাম করি, সারা মাস কাজ করি, রাত নাই দিন নাই, যা কোন তাই করি, টাকা পয়সার বেলায় দেন না। আমি বিচারটাও কারো দিতে পারি না। বিচারটা দিতে পারি ওই আল্লাহর কাছে, আর কারো কাছে দিতে পারি না। টাকা দিতে হইব না, আমি চলে এসেছি। থামলি কেন? আরো কয়টা বসিয়ে দিতি। খালি টাকা। বাহ, মাছগুলো যা সুন্দর লাগছে না। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি তারিখ কিছু বলবা? স্যার গাড়ি দুইটাই মুছে দিচ্ছি। স্যার একটা কথা বলতাম। বলো। না স্যার, বলছিলাম কি আমি আর চাকরিটা করতে চাই না, যদি নতুন করে নিতেন তাহলে ভালো হইতো। স্যার আপনার বাড়ি আমি ড্রাইভিং করি অনেকদিন ধরে, কিন্তু আমারে মানুষ বলে কেউ মনে করে না। আপনার মেয়ে ম্যাডাম দুইজনে খারাপ আচরণ করে, এমনকি গায়ে হাত তোলে। আমরা গরিব মানুষ দেখা আমাদেরকে মানুষ মনে করে না। অনেক সহ্য করছি স্যার, আর পারতেছি না, তাই বাধ্য হয়ে আপনার কাছে আসছি। আমি আর চাকরি করতে চাই না স্যার। আমি বুঝতে পেরেছি তুমি আমার স্ত্রী এবং আমার মেয়ের ব্যাপারে বলছো। জানি না কেমন আমার স্ত্রী এবং মেয়ে মানে কোনো গরিব লোককে সহ্য করতে পারে না। ওরা মনে করে কি যে সব বোধহয় ছোট লোক, গরিব ফকির, ওরাই শুধু বড় লোক। আমি কি করতে পারি বলো তো? স্যার আমি হতে পারি ড্রাইভার, কিন্তু এ বাড়িতে একটু পরিমাণও সম্মান পাই না। কথায় কথায় খারাপ আচরণ করে। সত্যি কথা বলতে কি স্যার, আমরা তো মানুষ, আমার তো রক্ত মাংস আছে, আমারও তো রাগ হয়, কিন্তু কোনো কিছু বলতে পারি না, কোনো প্রতিবাদ তো করতে পারি না। দেখো তারেক, তুমি অনেকদিন থেকে আমার বাড়িতে ড্রাইভিং করছো, এখন যদি তুমি হঠাৎ করে চলে যাও তাহলে খুব খারাপ দেখায় না এটা? তুমি না যেয়ে কাজ করো, এরপর যদি কোনো সমস্যা হয় সেটা আমি দেখব। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝলাম না, তুমি সৈকতকে কিসের টাকা দিলে? কেন? ওর বেতনের টাকা। এখনই দেওয়ার কি দরকার ছিল? 2 দিন পরে দিলেই তো পারতে। বাবা শোনো, তুমি এই সমস্ত জিনিস নিয়ে ঘাটাঘাটি করো না তো। আমরা কি ফকির গরিব? টাকা তো আছে আমাদের, ওর টাকাটা দিলাম, ওর কাজে লাগবে। চাচা আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যদি এই সময় আমার টাকাটা না দিতেন তাহলে আমি পড়াশোনা করতে পারতাম না, ফর্ম ফিল আপ করতে পারতাম না, আর ফর্ম ফিল আপ যদি করতে না পারতাম তাহলে পরীক্ষা দিতে পারতাম না। তুই লেখাপড়া করে কি করবি শুনি? হ্যাঁ, তুই হলি গরিব ছোট লোক, তোর আবার লেখাপড়া কোনো কাজে আসবে নাকি? খালাম্মা, আপনি ভুল কথা কইলেন। আমি আপনাকে বাড়ি কাম করি বিধায় আমি যে জীবনে কিছু করতে পারুম না সেটা কিন্তু না। আমি তো সারা জীবন আপনাকে বাড়ি কাম করব না। আমি পড়াশোনা শেষ করব, চাকরি বাকরি করব, নিজের পায়ে দাঁড়ামো, সারা জীবন কিরকম চাকরামি করে যাবো। আরে কথা তো দেখি খুব বড় বড় বলা শিখছিস। তুই বল, এখানে কাজ করে কয়টা টাকাই আর পাবি? তাছাড়া লেখাপড়া করতে অনেক টাকা লাগে, এত টাকা কি তোর কাছে আছে? খালাম্মা, আমার তো জগৎ দুনিয়ায় কেউ নাই, আপনারাই সহ। আপনাকে বাড়ি খাই দাই ঘুমাই, আমার তার কোনো খরচ নাই। যে টাকা বেতন দেন এটা দিয়েই পড়াশোনা চালাইতেছি, এর চেয়ে বেশি টাকার দরকার হইতেছে না। সৈকত, কে কি বললো না বললো সেদিকে তোর কান দেওয়ার দরকার নেই। তোর লেখাপড়া করতে যদি আরও টাকা লাগে আমাকে বলবি, আমি তোকে দেবো। বাবা আমি একটু বাইরে যাচ্ছি। বাইরে যাচ্ছে মানে? হঠাৎ করে বাইরে যাচ্ছিস কেন? আমার একটু কাজ আছে, এই জন্য বাইরে যাচ্ছি। তাহলে তুই একটা কাজ কর মা, তুই সৈকতকে সাথে নিয়ে যা। আজব তো, আমি বাইরে যাচ্ছি আমার কাজে, সেখানে ও গিয়ে কি করবে? আমি ওকে কেন সঙ্গে নিব? বাবা একটু বোঝার চেষ্টা করো, আমি বাইরে যাচ্ছি আমার বান্ধবীর সঙ্গে দেখা করতে, সেখানে যদি আমি একটা কাজের লোককে নিয়ে যাই আমার মান সম্মান থাকবে? হ্যাঁ, ও তো ঠিকই বলেছে। আর তুমিও তোমার মেয়ের সাথে কিভাবে কাজের লোকটাকে পাঠাতে চাও? শোনো, আমি তোমার সাথে তর্ক করতে চাই না, আমি যেটা বলবো সেটাই হবে। আজ থেকে মনি যেখানে যাবে সৈকতকে সাথে নিয়ে যেতে হবে।
বাবা এগুলো কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। তুমি আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করছো। তোমাকে অনেক স্বাধীনতা দেওয়া হয়েছে, তুমি ভেবো না যে বড় হয়ে গেছো বোধহয় আমি কিছু বলবো না। যতই বড় হয়ে যাও মা বাবার কাছে তুমি ছোটই থাকে সবসময়। আমি যেটা বললাম সেটাই হবে, যেখানে যাবে সৈকতকে সাথে নিয়ে যেতে হবে। বাবা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তখন থেকে ঠান্ডা মাথায় কথা বলতেছি আর তুমি আমার সঙ্গে গরম মেজাজে কথা বলতেছো। আমি ওকে সাথে করে কেন নিয়ে যাব? বুঝতে পেরেছি, তোমরা কেউ চাচ্ছ না যে এই বাড়িতে আমি থাকি, এই বাড়ি থেকে যেন আমি চলে যাই, যার কারণে আমার পিছনে এই ছেলেটাকে লাগিয়ে দিচ্ছ। একদম ঠিক ধরেছিস তুমি। আমি যেটা বললাম সেটা তোকে করতে হবে। যেখানে যাবি সৈকতকে সাথে নিয়ে যেতে হবে, অন্যথায় না। মা, বাবা কিচ্ছু বুঝতে পারছে না, তুমি তো অন্তত বুঝতে পারছো। বাবাকে একটু বোঝাও প্লিজ। আহা, তোর বাবা যেহেতু চাচ্ছে ছেলেটা তোর সাথে যাক, তাহলে নিয়ে যা না। যদি ভুলভাল করে ইচ্ছা মতো পিটানি দিবি। ঠিক আছে, চল আমার সাথে। আচ্ছা এবার বলো তো, মনির সাথে কেন সৈকতকে পাঠালে? ভেরি সিম্পল। মনি তো ছোট বাচ্চা নয় যে খেলবে বাড়ি বারান্দায়। এখন বড় হয়েছে, বাইরে যাবে, একটা অঘটন ঘটতে পারে, ওর সাথে একটা বডিগার্ড তো দরকার, একজন গার্ড তো দরকার। এটা বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? কিসের বাড়াবাড়ি? তোমার চোখে বাড়াবাড়ি হতে পারে, আমার চোখে বাড়াবাড়ি না। আর সৈকত তো কোনো খারাপ ছেলে না। যাও তো এক কাপ চা করে নিয়ে আসো, যাও। একটু আগেই না চা দিলাম। টেনশন টেনশন, যাও। কাজ আছে একটু বাইরে। বাইরে তো তোমার কোনো কাজ নাই। কি এমন কাজ আছে যে তুমি বাইরে যাইতেছো? এই সব কাজের কৈফিয়ত কি তোরে আমার দিতে হবে? হ্যাঁ, আমার একটু কাজ আছে এই জন্য আমি যাইতাছি। তুমি সত্যি করে কও তো, তুমি ওই মাইটার লগে দেখা করতে যাইতেছো না তো? এই কথাবার্তা একদম সাবধানে কও। হ্যাঁ, তুই দেখছস কোনোদিন না শুনছস সবসময় উল্টাপাল্টা কথা কস? একটা জায়গায় বের হইতেছি একটা কাজের জন্য, বের হওয়ার সময় ফালতু কথা শুরু করছস না? মিথ্যা কথা একদম কইবা না। তুমি সাইজা কইজা ওই মাইটার লগে দেখা করতে যাইতাছো। যাও ঘরে যাও। হ্যাঁ, আমি ওই মায়ের লগে দেখা করতে যাইতাছি। তোর কোনো সমস্যা? তুই কি করবি কত? আরে তুই আমার ঘরের বউ, তুই ঘরে থাকবি। বাইরে আমি কার লগে কি করলাম না করলাম সেটা আমার ব্যাপার। আচ্ছা তোমার লজ্জা করে না? ঘরে বউ রাইখা তুমি আরেকটা মেয়ের লগে সম্পর্ক শুরু করছো? না, আমার একদমই লজ্জা করতেছে না। এই আমার লজ্জা করবো কেন? হ্যাঁ, তুই যে আমার ঘরের বউ, তোরে নিয়ে যে আমি সংসার করতেছি, তোর কাছ থেকে আমি কি পাইতেছি? হ্যাঁ, আর ওই মায়ের কি আছে তুই জানোস? মায়ের লক্ষ লক্ষ টাকা আছে, কোটি কোটি টাকা আছে, একটা বড় লোকের মাইয়া। ওই মায়ের সাথে যদি আমি বিয়ে করে সংসার করতাম না, আমি অনেক রাজার মতো থাকতাম। আর তোর মতো একটা ফকিন্নের বিয়ে করে সারাটা দিন আমার তোরে কৈফিয়ত দিতে হয়। আবার আমি কই জামু না জামু সেইটা নিয়ে তুই আমার সাথে কথা বলতেছস? শোনো, যেটা হয় নাই সেটা নিয়ে কোনো কথা কইবা না। তোমার ভাগ্যে আমি আছিলাম। খুব ভালো একটা কথা কইছস, খুব সুন্দর একটা কথা আমার তুই মনে করাই দিছস। ভাগ্য না, এই কাজটা আমি করতেছি। আমার ভাগ্যটা আমি এখন নিজে পরিবর্তন করার চেষ্টা করতেছি। শোন, কয়দিন পরে ওই মাইয়ারে বিয়া কইরা এই বাড়িতে যখন নিয়ে আসমু, সংসার শুরু করবো, দেখবি আমার কপালটা মনে করে আরো 4 ইঞ্চি বাইরে দিব। তখন তোর কপালে যে কত বড় শনি আছে তুই খেলে অপেক্ষা কর। শোনো, তোমার একটা কথা কই, তোমার ঘরে বউ আছে ওই মেয়েটা তো জানে না। যদি জানতো তা তোমার লগে আর সম্পর্ক করতো না। তাহলে একটা কাম কর, ওই মাইয়া যেহেতু জানে না আমার ঘরে বউ আছে, তুই যা ওই মায়ের কাছে গিয়া কয়া আমি শান্তর বউ। আর তারপর বাড়িতে যাবি না, তারপর বাড়িতে এলে যে তোর কি একটা অবস্থা আমি করবো তুই যখন সে টের পাবি। এর জন্যই তো আমি তোমারে কিছু কই না। তুমি তো আর এখন মানুষ নাই, তুমি তো অমানুষ হয়ে গেছো। দেখ, তোর কথাবার্তা শুই না কিন্তু না আমার পা থেকে মাথা পর্যন্ত গরম হইতাছে। আর একটা বেশি কথা কইলে না তোর থাপড়াইতে থাপড়াইতে একদম কান গরম করে ফেলাবো। তোমার যা ইচ্ছা তুমি তাই করো। চলো ঘরে চলো। আর একটা বার আমার আটকানোর চেষ্টা করলে না এর থেকে ভয়ঙ্কর অবস্থা হবে। আই শোন, তুই একটা কাজ কর, তুই এখানে দাঁড়া, আমি একটু আসতেছি। ম্যাডাম, আপনি একা একা কই যাইবেন? চাচা আমারে কইছে আপনার লগে থাকতে, আপনার একা কোনো জায়গা যাইতে দেব না। হ্যাঁ, বাবা বলেছে তোকে আমার সাথে থাকতে, এই জন্য তোকে আমি সঙ্গে করে এই অবধি নিয়ে এসেছি। আমি এখান থেকে এতটুকু যাচ্ছি, এই অবধি আমার যেতে হবে। আমার কি কোনো প্রাইভেসি নেই? এখানে দাঁড়াতে বলছি, এখানে দাঁড়া, আমি যাবো আর আসবো। না ম্যাডাম, আপনার একা ছাড়বো না।
দরকার হলে আপনি চলেন, আমি পাশে দাঁড়াই থাকবো না, কিন্তু আপনার একা ছাড়বো না আমি। মুখে মুখে তর্ক করা বাদ দে। আমি বেশি দূরে যাচ্ছি না, এখান থেকে জায়গাটা দেখা যাচ্ছে। আমি ওইদিকে যাচ্ছি, যাবো আর আসবো, এখানে ততক্ষণ দাঁড়িয়ে থাক। না না, আমি যাবো আপনার লগে। তোকে কি একটা কথা বললে কানে যায় না? এখানে দাঁড়াতে বলছি, এখানে দাঁড়া। শান্ত, কি ব্যাপার, তোমার এতক্ষণ আসতে সময় হলো? আর বলো না, আমার বাবা একটা ঝামেলা। আমি তো একা একাই আসতেছিলাম, কিন্তু ওই যে দেখতে পাচ্ছ একজন দাঁড়িয়ে আছে। আমার বাবা ওকে বডিগার্ড হিসেবে আমার সঙ্গে পাঠিয়েছে। তাহলে লাভটা হলো কি? আজকে আর প্ল্যান করছিলাম তোমাকে নিয়ে সিনেমা দেখবো, বাইরে আমরা ঘুরবো, খাওয়া দাওয়া করবো, কিন্তু তোমার সাথে যে একটা গোলা আমরা নিয়ে আসছো, এখন আমরা কি করবো না করবো তো সব বাড়ি থেকে বলে দিবে। সেটাই তো আমি চিন্তা করছি। এটাকে আমি আনতে চাইনি, কিন্তু আমার বাবা ওনার জোর জবরদস্তির কারণে ওকে সঙ্গে করে আমার নিয়ে আসতে হয়েছে। আজকে আর মনে হয় কিচ্ছু হবে না। সিনেমা দেখতে গেলে ও সব কিছু টের পেয়ে যাবে, আর বাড়িতে গিয়ে বাবার কাছে সব বলে দিবে। আচ্ছা শোনো, তুমি একটা কাজ করো, তুমি ওর কাছে যাও, ওর কাছে গিয়ে ওরে কোনো রকম ভাবে বুঝাও, আর ও যদি কোনো রকম বুঝতে না পারে ওর একটা থাপ্পড় দিয়ে না বাড়িতে পাঠিয়ে দাও। তুমি ওকে যেমনটা ভাবছো ও তেমনটা না, অনেক নাছোড়বান্ধা। ওকে আমি এখানে মারি কাটি যা খুশি তাই করি। বাবা যেহেতু ওকে আদেশ করেছে, সেহেতু ও আমাকে ছেড়ে কোথাও যাবে না। তাইলে আর কি হবো? তাহলে তো এখানে দাঁড়ায় থেকে লাভ নাই। এই যে দাঁড়ায় কথা বলতেছো, এইটাও তো মনে করো দূরবীনের মতো সব কিছু দেখতেছে, বাড়ির থেকে সব প্যাঁচ লাগাইবো। না, এটা নিয়ে কিছু বলতে পারতো না, ওটা আমি ম্যানেজ করে নিব। যাই হোক, অনেক সময় হলো, কি জানি বেশিক্ষণ দাঁড়ালে আবার কি বলবে। আমি তাহলে এখন আসি, বাই। এই শোন, ওখানে দাঁড়িয়ে যে আমি ওই ছেলেটার সঙ্গে কথা বলেছি, এটা তুই বাড়িতে গিয়ে বলবি না। আচ্ছা কমু না, কিন্তু আমার একটা কথা কন তো, এই পোলাটা আপনার কি হয়? একটা থাপ্পড় দিব। এই ছেলের সাথে আমার কি সম্পর্ক সেটা জেনে তোর লাভ কি? হ্যাঁ না, আসলে হইছে কি, আমি এই পোলারে চিনি। তুই চিনিস কিভাবে? চিনি, আমি যেমনে করে চিনি, কিন্তু আমার সত্যি করে কন না, আপনার লগে কি এর সম্পর্ক? মাথাটা সব সময় গরম করে দিস। শুনতে চাস তো? তাহলে শোন, ও আমার বয়ফ্রেন্ড, আমি ওকে ভালোবাসি। এটা আপনি কি করেন? আপনার বয়ফ্রেন্ড মানে? আরে ওই বেড়া তো বউ আছে। কি বললি? ওর বউ আছে? একদম ফালতু কথা বলবি না। আরে ম্যাডাম, আমি একদম ফালতু কথা কইতেছি না, আমি যা কইতেছি একদম সত্য কথা কইতেছি। আমি একবার ডাক্তারের কাছে গেছিলাম, ওই সময় ওনার বউরে নিয়ে উনি ডাক্তারের কাছে গেছিল, এই জন্য আমি চিনি। আর একবার যদি ওকে নিয়ে ফালতু কথা বলিস, সবে তো মাত্র একটা থাপ্পড় দিলাম, যতবার বলবি ততবার থাপ্পড় খাবি। অসভ্য একটা। আমার বাবা তোকে আমার সঙ্গে পাঠিয়েছে, এর মানে এই না যে তুই আমার মাথা কিনে নিয়েছিস। কিছু হইলেই আপনি আমার গায়ে থাপ্পড় মারেন। আচ্ছা, আমি তো আপনার ভালো চাই, তাই না? আমি তো আপনার খারাপ চাই না। আপনি তো জানেন না এই পোলার সম্পর্কে, এর জন্য আমি আপনাদের কইতেছি। আর যদি যাই না শুনে প্রেম করেন, সেটা তো আর কিছু করার নাই। আপনি যদি চান যে ওনার বউ থাকা অবস্থায় আপনি ওনার বিয়া করবেন, সতীন হয়ে যাবেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু যতটুকু দায়িত্ব আমার ছিল ততটুকু আমি কইলাম। ওহ, একটু থামবি তুই? তোর এত দায়িত্ব দেখানোর দরকার নেই। ও আর আমি একই সাথে পড়ালেখা করতাম, কিন্তু হয়তোবা কোনো কারণে, টাকা পয়সা হতে পারে বা যে কোনো কারণ হতে পারে, ও আর লেখাপড়া করতে পারিনি, আমি কন্টিনিউ করে গেছি। কিন্তু এর মানে এই না যে ওই ছেলেটা খারাপ। ও অনেক ভালো, আর আমি ওকে খুব ভালো করে চিনি। ম্যাডাম, আপনি তো আমার থাপ্পড় মারলেন, একটা সত্যি কথা কই, আমার কি মনে হয় জানেন? ওই পোলা আপনার সাথে প্রেম করতেছে শুধুমাত্র টাকার জন্য। আপনার টাকা পয়সা আছে, আপনার বাপের টাকা পয়সা আছে, এর জন্য। আর একটাও যদি ফালতু কথা বলিস, আমি সত্যি সত্যি আমার জুতো খুলে তোর মুখে মারবো। আর ওর সঙ্গে যে আমি এখানে দেখা করেছি, এটা যেন বাড়িতে কেউ টের না পায়। আয় আমার সাথে।
কই যেতেছিস তুই? আমি আমার বাপের বাড়ি যাইতাছি। আমি আর তোমার লগে সংসার করবো না। কেন সংসার করবি না কেন? কি হইছে? সমস্যা কি? কেমনে সংসার করবো? তুমি আমার লগে সংসার কইরা তুমি আরেক মেয়ের লগে সম্পর্ক করতেছো। এমনি করে কি সংসার করা যায়? তাই আমি সিদ্ধান্ত নিছি তোমার লগে আর আমি থাকবো না। কি উল্টাপাল্টা কথা কইতেছস? হ্যাঁ, তোর মন চাইলেও বাড়ি থেকে চলে যাবি? তুই আমার লগে থাকবি না মানে? হ্যাঁ, ওর ফাজলামি করস? শুনো, আমি তো একটা মানুষ, আমারও তো মন আছে। আমি আর এইভাবে কষ্ট করতে পারবো না তোমার সাথে থেকে থেকে। আমি তোর কোনো কথা শুনতে চাইতেছি না। তুই এখন এখান থেকে যাইতে পারবি না। আমার লগে ঘরে যাবি, চল। না, আমি আর ঘরে যাব না। তোমার চেহারাটা দেখলে এখন আমার খারাপ লাগতেছে। আগে কত তুমি ভালো মানুষ ছিলা, আর এখন দিন দিন তুমি পশুর মতো হয়ে যাইতাছো। তুই কিন্তু আমার শুধু শুধু ভুল বুঝতেছস। আরে আমি যেটা করতেছি সেটা তো তোরা আমার ভালোর জন্য করতেছি। আচ্ছা, তুই কি কোথাও দেখোস নাই কত পুরুষ 2টা 3টা 4টা পর্যন্ত বিয়ে করে? হ্যাঁ, সমস্যা কোথায়? আর তাছাড়া ওই মেয়ে হচ্ছে অনেক বড় লোকের মেয়ে। ওই মেয়েরে বিয়ে করে যদি বাড়িতে নিয়ে আসি, আমার টাকা পয়সা তোর কোনো কিছুর অভাব হইব না। তুই অনেক শান্তিতে থাকতে পারবি। আমি তোমার টাকা পয়সার জন্য বিয়ে করি নাই, আমি তোমারে বিয়ে করছি সংসার করার জন্য। সামান্য কিছু টাকার জন্য আমি আমার স্বামীরে বিক্রি করতে পারুম না। আরে আমার বউটা না আসলে একটা বোকা। তোর জন্য না আমার ভীষণ মায়া লাগতেছে। শোন, এরকম কান্নাকাটি করিস না, একটু মাথায় বুদ্ধি খাটা। বুদ্ধি খাটায় দেখ, আমার প্রত্যেকটা কথাই তোর ভালো লাগবে। তোর এই সমস্ত কান্নাকাটি দেখলে না আমার অনেক খারাপ লাগে। কান্নাকাটি করিস না। আমার জন্য যদি তোমার খারাপ লাগতো তুমি এগুলা করতা না। তুমি আমার স্বামী, তুমি এগুলা কইরো না। আর আমি তোমায় অনেক ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, তোরে বুঝে আসলে লাভ নেই। তোরে আমি কথা দিতেছি, আজকের পর থেকে এরকম কোনো কিছু আমি করবো না। চল এখন ঘরে চল। কথা দিতাছো তো? হ, কথা দিতেছি তো। চল, আর কথা বাড়াইস না, ঘরে চল। চল, ব্যাগ আমার কাছে দাও। কই চলো, ঘরে চলো। মনির মা, আমি জানি তোমাকে কোনো কথা বললেই তুমি সাপের মতো ফস করে ওঠো। কথাটা আগে বোঝার চেষ্টা করো না। আমি মনির বিয়ে ঠিক করেছি। কি বলছো এসব? মেয়েটা এখনো যথেষ্ট ছোট, ওকে অন্তত বড় হতে দাও। দেখো, মা বাবার চোখে কিন্তু মেয়ে সবসময় ছোটই থাকে। তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিই। মেয়ে এবং টমেটো বেশি দিন ঘরে রাখলে কি হয় জানো? মেয়ে বিয়ের লাইক থাকে না, আর টমেটো খাওয়ার উপযুক্ত থাকে না। তোমার খালি আজাইরা কথা। আমার তো আজেরা কথাই। মা, উফ, কি হয়েছে? বাইরে যা গরম, টায়ার্ড হয়ে গেছি। মা, তোমরা কি কথা বলছো? কি আর বলবো, দেখ না তোর বাবার মাথাটা একদম খারাপ হয়ে গেছে, কিসব উল্টাপাল্টা বকছে। কেন, কি বলছো বাবা? ভেরি সিম্পল। আমি তোমার মাকে বললাম মনি বড় হয়েছে, মনিকে বিয়ে দিতে হবে। মানে আমাকে বিয়ে দেবে মানে? বিয়ে দিতে হবে মানে? এটা কি বলিস তুই? আমি চাই তুই বিয়ে কর। বাবা, আমার এখনো বিয়ে করার সময় হয়নি। আমি এখন আমার পড়াশোনাটাই শেষ করতে পারলাম না, আর এখন বিয়ে করে ফেলবো? আমি আগে প্রতিষ্ঠিত হব, তারপর বিয়ে করব। দেখো মনি, আমি সেখানে বিয়ের কথা দিয়েছি। বাবা, তুমি কাকে কথা দিয়েছো আর কাকে দাওনি সেটা আমার দেখার ব্যাপার না। যেহেতু তুমি আমার বিয়ের ব্যাপারে কথা বলছিলে, সেহেতু তোমার আমার কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন ছিল। কিন্তু আমার কাছে তুমি কোনো কিছু জিজ্ঞাসা না করে তুমি কথা দিয়ে ফেলেছো। আমার 18 বছর পূর্ণ হয়ে গেছে। এখন আমি আমার নিজের জীবনের ডিসিশন নিজে নিব। বাহ, চমৎকার। বাবাকে আজকাল মেয়ের কাছে জিজ্ঞাসা করতে হবে, অনুমতি নিতে হবে, তাই না? হ্যাঁ বাবা, নিতে হবে। যদি কোনো আইনগত দিক থেকে যাও তাহলে এটাই সঠিক। তুমি শুনছো বসে বসে? ওকে বলবে কিছু? দেখো, তুমি যখন আমাকে যা কিছু বলছো আমি কিন্তু সব কিছু মাথা পেতে নিচ্ছি, কিন্তু আমাদের মনি, ও যেহেতু চাচ্ছে না এত তাড়াতাড়ি বিয়ে করতে, ওকে তুমি জোর করো না। হ্যাঁ বাবা, মা যেটা বলছে এটা শোনো, তোমাদের জন্যও ভালো আর আমার জন্যও ভালো। না, আমি বিয়ের ব্যাপারে না তোমার কাছে শুনবো কিছু, না তোমার মায়ের কাছে শুনবো কিছু। আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তে অটল থাকবো, আমি তোমাদেরকে থাকতে হবে। বাবা, তুমি তোমার সিদ্ধান্ত আমার ঘাড়ের উপর চাপিয়ে দিতে পারো না। আমি যেহেতু বলেছি বিয়ে করব না, তার মানে করব না, ব্যাস। এবার হলো তো? কিছুই হলো না, এখন হবে। আমি যা চাইবো তাই হবে। তুমি দেখেছো আমার মুখের উপর কিভাবে কথা বলে গেল? যাও, ওকে বোঝাও গিয়ে, আর নয়তো আমার চেয়ে খারাপ কেউ হবে না। যাও। মা,
এদিকটা একটু দাও। ও সোনারি আমার। আচ্ছা মা, আমি যদি কাউকে পছন্দ করি তুমি মেনে নিবে? আমি মেনে নিলেই কি আর না নিলেই কি, তোর বাবা মেনে নিলেই হলো। না মানে মা, হ্যাঁ, আমি যদি ওকে বিয়ে করতে চাই ওর সঙ্গে আমাকে বিয়ে দেবে? আচ্ছা হঠাৎ করে তুই এসব কথা কেন বলছিস? না মানে এমনি বলছি, তুমি আবার ভেবো না যে আমি কারোর সঙ্গে রিলেশনে আছি। আমি কিন্তু কারোর সাথে রিলেশনে নেই। মারে তুই একটা কথা শোন, তুই এমন কোনো কাজ করিস না যাতে তোর বাবা রেগে যায়। বাবা তো আমার উপর সবসময় রেগে থাকে, আমি যা করি তাতেই বাবার সমস্যা। এই যে দেখো, ওই যে কাজের লোকটা আমার সঙ্গে রাস্তাঘাটে বের হয়, মানুষ দেখলে কি বলে একটা কাজের লোককে আমার সঙ্গে পাঠিয়েছে। সেদিন আমার সঙ্গে পাঠালো, আমার বন্ধু বান্ধব সবাই ছিল, সবাই কি ভাবলো মনে মনে। আমার এগুলো আর ভালো লাগে না। আমি যেটা বলি বাবা সব সময় তার উল্টোটা করে। তোর বাবার এইসব আমারও ভালো লাগে না। আচ্ছা মা, একটা কাজ করলে কেমন হয়? ওই কাজের লোকটাকে যদি আমরা এই বাড়ি থেকে বের করে দিই তাহলে তো আমার আর কোনো সমস্যাই থাকবে না। কিন্তু কেমনি বার করবি ছেলেটাকে? তোর বাবা তো ওকে ছাড়া কিছুই বুঝে না। বাবা তো ওর কথা ছাড়া কিছুই বোঝে না, কিন্তু একটা উপায় আছে মা। বাবা যার কথাই শুনুক না কেন, বাবা কিন্তু তোমাকে পাগলের মতো ভালোবাসে। এত সুইট, এত সুন্দর একটা বউ কোথায় পাবে? তুমি যা বলবে বাবা তাই শুনবে। তুমি যদি বাবাকে জোর জবরদস্তি করো ওকে বের করার জন্য, বাবা ঠিকই তোমার মন রক্ষা করার জন্য ওকে বের করে। ভালোবাসে না চাই। মা একবার ট্রাই করো না, বাবা ঠিকই তোমার কথা শুনবে। ট্রাই করবো? ঠিক আছে, একবার করে দেখি তাহলে। আচ্ছা মা, কাজের লোকটা কোথায়? ওকে আমি আমার জামা কাপড়গুলো ধুতে দিয়েছিলাম, ধুয়েছে? কে জানে, হয়তো পা মেলে বসে আছে, জানি না। বুঝতে পেরেছি, গিয়ে দেখতে হবে। তুমি বসো, আমি গিয়ে দেখছি কত দূর কি করলো। ওঠ ফকিন্নি। এই, তোকে আমি কি বলছিলাম? তোকে আমি বলছিলাম আমার জামা কাপড়গুলো ধোয়ার জন্য, এখনো গরুর মতো পড়ে পড়ে ঘুমাচ্ছিস। তোকে না বলেছিলাম আমার জামা কাপড়গুলো ধুয়ে দেওয়ার জন্য? তুই এখনো আমার জামা কাপড়গুলো ধুয়ে দিলি না। ম্যাডাম, সকাল থেকে অনেক কাম করছি, বাজারে গেছিলাম, বাজার করছি, আসলাম, ক্লান্ত হয়ে গেছিলাম, তাই একটু কখন যে চোখ লেগে গেছে বুঝতে পারি নাই। এই চুপ, এত অজুহাত দেখাবি না। অজুহাত না আমার শুনতে ইচ্ছা করে না। তোর তো কাজ না করার ধান্দা, কাজ না করার জন্য তুই হাজারটা অজুহাত গোছাতে পারিস, কিন্তু এসব করে কোনো লাভ নেই। তোকে আমি খুব ভালো করেই চিনি। এসব নাটক বন্ধ কর আর গিয়ে কাপড় চোপড়গুলো ধুয়ে নিয়ে আয়। আমি গরিব মানুষ বিধায় আপনি আমার সাথে সারাক্ষণ খারাপ আচরণ করবেন? আমি কি মানুষ না? আরে ভালোভাবে ডাক দেয়া কইলেই তো হইতো, আমি কাপড়গুলো ধুয়ে দিতাম। এমন ভাবে কেউ ডাক দেয়? এই, তোর সঙ্গে ভালো করে কথা বলা যায়? তোকে তো আমি সকালেই বলে দিয়েছি আমার জামা কাপড়গুলো তুই ধুয়ে দিবি, কিন্তু এখন কয়টা বাজে? এখন বাজে 3টা, এখনো পর্যন্ত তুই আমার জামা কাপড়গুলো আমার রুমে আনতে যাসনি। যাক, ভালো হয়েছে আপনি কাপড়গুলো দিয়ে গেছেন। শরীরটা অনেক ক্লান্ত লাগতেছে তো, আমি আধা ঘন্টা ঘুমাই, ঘুম থেকে উঠে তারপর ধুয়ে দিবনি। ওরে জমিদারের বাচ্চা, আগে ঘুমোবি তারপর কাপড় ধুতে যাবি? শোন, একটা কথা সব সময় মাথায় রাখবি, তুই হলি আমাদের বাড়ির কাজের লোক, আর কাজের লোকেরা না কখনো আরাম আয়েশ করে না, ওরা সারাদিন খাটতে থাকে, আর তুইও ঠিক সারাদিন খাটতে থাকবি। আজকে টাকার গরম দেখাইতেছেন না ম্যাডাম? একদিন দেখবেন এই টাকার গরম আপনার নিঃস্ব করে দিব। এই ফকিন্নির বাচ্চা, তুই আমাকে অভিশাপ দিচ্ছিস? হ্যাঁ, আমাকে অভিশাপ দিচ্ছিস? একটা কথা সব সময় মাথায় রাখবি, তুই হলে আমাদের বাড়ির চাকর, আর আমি হলাম এই বাড়ির মালিকের মেয়ে। শকুনের অভিশাপে না কোনোদিনও গরু মরে না। আমার মুখের দিকে হা করে তাকিয়ে আছিস কেন? এক্ষুনি গিয়ে কাপড়গুলো ধুবি, রোদে শুকাবি, তারপর আয়রন করে আমার রুমে গিয়ে দিয়ে আসবি।
ভাবছি যে একটু পার্লারে যাব। আবার পার্লার কেন রে? দেখো না হাত পায়ের অবস্থা কত খারাপ। কই, সবই তো ঠিক আছে। এই যে না ঠিক আছে। সব ঠিক নেই, একটু পেডিকিউর ম্যানিকিউর করাতে হবে। ভাবছি যে তোমাকেও নিয়ে যাব। না না না, আমি পার্লার টার্লারে যাই না, আমি এমনি সুন্দর। হ্যাঁ মা, তুমি অনেক সুন্দর, তোমাকে দেখলে না অনেক ভালো লাগে। আর সবাই যখন বলে তোর মা দেখতে কি সুন্দর, তখনও আমার অনেক ভালো লাগে। ম্যাডাম আসবো? আয়। ম্যাডাম এই নেন আপনার জামা কাপড়গুলো আয়রন করে রাখছি। কইতেছিলাম কি, আমার অনেক ক্ষুধা লাগছে, যদি খাবারের ব্যবস্থা করতেন তাহলে একটু শান্তি পাইতাম। আচ্ছা ঠিক আছে, তোর তো আবার অনেক কষ্ট হয়ে গেছে তাই না? তুই ডাইনিং টেবিলে যে একটু বস, আমি নিজ হাতে তোর জন্য খাবার বেরিয়ে আনতেছি। যা যা। ম্যাডাম আপনি এসব কি কইতাছেন? আমি এই ডাইনিং টেবিলে বসে খামু না? আপনার মনে হয় কোন জায়গায় ভুল হইতেছে। আমি তো এবারে চাকর, আমি তো ফ্লোরে বসে খাই। অসুবিধা নাই, একটা দিন না হয় একটু ডাইনিং টেবিলে বসে খাইলি। জানিস তো ডাইনিং টেবিলে বসে খেতে না অনেক মজা। আচ্ছা ঠিক আছে, আমি হাত মুখ ধুয়ে টেবিলে বসতেছি। মা যাও তাহলে, ওকে খাবারটা দিয়ে আসো। হ্যালো মা, ভাতটা মনে হয় নষ্ট। এই নষ্ট খাবারই তোর জন্য ঠিক আছে, তাড়াতাড়ি হাতে সবুজ খাই নি। তাড়াতাড়ি খা। নষ্ট ভাত কেমনে খাবো? এটা কি বন্ধ? মা তুমি এটা কি করলে? তুমি তো অনেক বড় অন্যায় করে ফেলেছো। ও তো জমিদারের বাচ্চা, ওকে এই খাবার কেন খেতে দিয়েছো? যাও যাও, তুমি এক্ষুনি রান্নাঘরে যাও। রান্নাঘরে গিয়ে ওর জন্য বিরিয়ানি, পোলাও, কোরমা সব কিছু রান্না করে টেবিল ভর্তি করে দাও। ম্যাডাম আমি তো বিরিয়ানি খাইতে চাই না, আমি শুধুমাত্র 3 বেলা ভাত খাইতে চাইছি। এই পচা ভাত কুকুরেও খাইব না, গন্ধ হয়ে গেছে। এই ভাতটা আপনার মায়ে কেমনে আইনা দিল আমার? আয় চুপ থাক, আমি জানি এই ভাত একটা কুকুরেও খেতে পারবে না, কিন্তু একটা কুকুরের মূল্য আমাদের কাছে যতটুকু আছে তোর মূল্য ততটুকুও নেই। তুই তো একটা রাস্তার কুকুরের থেকেও খারাপ। আমার বোঝা উচিত ছিল, যে মানুষটা সবসময় নিচেই বসে খায় সেই মানুষটারে কেন আদর যত্ন করে টেবিলে বসাইছে। পচা খাবার খাওয়াবেন তাই না? আরে এতটা অপমান কেন করতেছে? আমি তো মানুষ, আমি তো রক্তে মাংসে গড়া একটা মানুষ। যে মানুষটা প্রত্যেকটা দিন আপনাকে বাড়ি কাম করে, দিন নাই রাত নাই জল যা কর সব কাজ করে, সেই মানুষটার লাগে এমন ব্যবহার করতেছেন। আচ্ছা আপনার কাছে এই গরিবরা মানুষ না? ওরে বাবারে, আমি তো ইমোশনাল হয়ে যাচ্ছি মা। এই ছেলেটার এত কষ্ট, এত দুঃখ, আমাকে কি সুন্দর সুন্দর করে ইমোশনাল কথা শোনাচ্ছে। এই শোন, এসব না আমাকে শুনিয়ে কোনো লাভ নেই। ফকিন্নির মুখে আবার কত বড় বড় কথা। এই সমস্ত ইমোশনাল কথাবার্তা বলে আমাদেরকে অন্তত গলাতে পারবি না। আমি ঠিক বুঝতে পারছি, গরিবের কষ্ট আপনারা বুঝেন না। থাক, বুঝতে হইব না। এক বেলা না খায়া থাকলে কিছু হইব না। আমি যাইতেছি। এই বস, কোথায় যাচ্ছিস তুই? এই খাবারটা কি আমরা ফেলে দিব? এই খাবারটা তোর জন্য রাখা হয়েছে, আর খাবারটা তুই খাবি। এই খাবারটা টাকায় কেনা, খা। ম্যাডাম এটা তো নষ্ট হয়ে গেছে, গন্ধ হয়ে গেছে, এটা তো খাওয়া যাইব না। কে বলছে এটা খাওয়া যাবে না? এটা আমরা খেতে পারি না, কিন্তু এটা তুই খেতে পারিস। অবশ্যই ছোটবেলা থেকে এগুলো খেয়েই তুই অভ্যস্ত, তাহলে এখন কেন এত নাটক করছিস? ম্যাডাম বুঝতেছেন না কেন? এই খাবারটা খাইলে আমি অসুস্থ হয়ে যাব, আর অসুস্থ হয়ে বিছনায় পড়ে থাকলে এই সংসারের কাজকর্ম কে করবো কন্ত? এত কিছু তোর ভাবতে হবে না। দেখছি আমাদের সংসার নিয়ে ওর অনেক চিন্তা। এত চিন্তা তোকে কে করতে বলেছে? হ্যাঁ, আমি তো চাই না তুই এই বাড়িতে থাকিস, তারপরেও ওই যে আমার বাবার জন্য দিনের পর দিন তোকে সহ্য করতে হয়। বুঝতে পেরেছি, ভালো ভালো বলছি তো, খাবারটা তুই খাবি না, খাবারটা নষ্ট করবি। তোকে কি করে খাওয়াতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। এদিকে আসো। শোন, তুই হলি বাড়ির চাকর, তোর জন্য এই খাবারটাই বেস্ট। খা খা বলতেছি।
খা। এই গেল খা, খা বলতেছি। খা তুই, নে। খাবি না মানে? খা খা, চাবাচ্ছিস না কেন? খা। দেখো অনেক হয়েছে, আর এত কাহিনী আমার ভালো লাগছে না। এই কাজের লোককে নিয়ে এত কাহিনী আমার কিন্তু আর সহ্য হচ্ছে না। তাড়াতাড়ি ওকে এই বাড়ি থেকে বের করো তো। কেন? অশান্তি মনে হচ্ছে, তাই না? অশান্তি কিন্তু ছেলেটা করছে না, অশান্তি করছো তুমি আর তোমার মেয়ে। হ্যাঁ, যা করি সব দোষ আমাদের। আমরা ভালো করলেও আমাদের দোষ, খারাপ করলেও আমাদের দোষ। শোনো বাবা, পায়ের জুতো সবসময় পায়ে রাখতে হয়, মাথায় তুলতে হয় না। মাথায় তুললে তাদের সাহসটা বেড়ে যায়। সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছিস তো, আর টাকা পয়সার মাঝে তুই বড় হয়েছিস, যার জন্য গরিবের দুঃখ তুই বুঝিস না। ও ছেলেটা সারাটা দিন খাটতে থাকে এই বাড়িতে, তারপরে তুই ওর দেখতে পারিস না কেন? ওর অপরাধ কি? বাবা, ওর অপরাধ এটা, ও গরিব ঘরে জন্ম নিয়েছিল। আর এসব ছেলেদেরকে লাই দিলে এরা মাথায় উঠে যায়, সেটা তুমি না জানলেও আমি খুব ভালো করে জানি। এই জন্যই আমি এদেরকে লাই দেই না। শোন, তুমিও শোনো, তোমরা যাই কিছু করো না করো, আমি কিন্তু ওই ছেলেটাকে এই বাড়ি থেকে বের করতে পারবো না, মানে পারবো না। বাবা, তুমি কেন বুঝতে পারছো না? এই ছেলে যদি আমাদের বাড়িতে থাকে তাহলে অনেক বড় ধরনের ঝামেলা হয়ে যাবে। তাই বলছি কি, ঝামেলা হওয়ার আগে ভালোই ভালোই এই ছেলেকে বাড়ি থেকে বের করো। না, আমি ওকে বের করব না। ওর যতদিন ইচ্ছে সেই বাড়িতে থাকবে। দেখো তুমি কোনো ঝামেলা করো না তো। দরকার হলে আমি আমার বাপের বাড়ি থেকে কাজের লোক একটার জায়গায় 10টা আনবো, তাও তুমি এই ছেলেটাকে এই বাড়ি থেকে তাড়াতাড়ি বিদায় করে দাও। আমারে বিদায় করার দরকার নাই, আমি এমনিতে চলে যেতেছি। তাই নাকি? আরে যা না, এখনো দাঁড়িয়ে আছিস কেন? দরজাটা ওদিকে। হ্যাঁ যাও যাও। আমি জানি ম্যাডাম, দরজাটা ওই দিকে। আমি থাকার জন্য এই বাড়িতে আইছিলাম, আমি একটা উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে আইছি। যাক, আমার উদ্দেশ্য পূরণ হয়ে গেছে। আর হ্যাঁ, আপনাদের সাথে যদি কোনো খারাপ আচরণ করে থাকি, আমারে মাফ করে দিন। তুই কি উদ্দেশ্যের কথা বলছিস সেটা আমি জানি। টাকা পয়সার কথা বলছিস তো? তুই যে তলে তলে টাকা সরাতিস, সেটা আমার মা, আমার বাবা ওনারা বুঝতে না পারলেও আমি খুব ভালো করেই বুঝে গিয়েছি। আর এই জন্যই তোকে এই বাড়ি থেকে তাড়ানোর আমার এত তাড়া। মনি, তুই কাকে কি বলছিস? এই ছেলেটা এ বাড়িতে কোনো টাকা পয়সা নিতে আসে। ও আচ্ছা, তাহলে ও কিসের জন্য এসেছে বাবা? তোরা যা ভাবছিস আসলে কিন্তু তা না। আমি যে কোম্পানিতে জেনারেল ম্যানেজারের চাকরি করতাম, সেই কোম্পানির মালিকের ছেলে। কি? ও তোমার কোম্পানির মালিকের ছেলে? জি, আমি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র উত্তরাধিকারী সৈকত চৌধুরী। থাক, হয়েছে। তোর আর নাটক করতে হবে না। মানে তোকে তো এখন এই বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে। আমার বাবা তো তোকে প্রচণ্ড ভালোবাসে, এই জন্য আমার বাবা চুপ করে এইসব কথা হজম করছে, কারণ আমার বাবারও তোকে এই বাড়িতে রাখার চিন্তা। তুই যদি এত বড় কোম্পানির মালিকের ছেলে হয়ে থাকতিস তাহলে এই বাড়িতে আসতিস না। এই বাড়িতে কেন পড়ে আসছিস, তাও আবার চাকরের মতো? মনি, চুপ থাক, অনেক বলেছিস। এবার আমি বলি, শোন, ও এখানে কেন চাকরের কাজ করতে এসেছে। মইন সাহেব, আমি একটু মিটিংয়ে আছি, তো আপনার সাথে পরে কথা বলছি, কেমন? ঠিক আছে, ওকে, ওয়ালাইকুম আসসালাম। সরি আপনাকে বসিয়ে রাখার জন্য। না না, ইটস ওকে। আসলে একটা কথা বলতে চাচ্ছিলাম, যদি কিছু মনে না করেন। হ্যাঁ বাবা, বলো। গতদিন দেখলাম আপনার সাথে দেখা করার জন্য একটা মেয়ে এসেছিল। যদি কিছু মনে না করেন জানতে পারি মেয়েটা কে? ও, ওই মেয়ের কথা বলছো? ওটা আমার মেয়ে মনি। যাক, মাশাআল্লাহ, আপনার মেয়েটা দেখতে অনেক সুন্দর। আসলে বাবা তো বেঁচে নেই, তাই বিষয়টা আমিই বলতে চাচ্ছিলাম আর কি। দেখুন, আপনার সাথে বাবার সাথে অনেক ভালো একটা সম্পর্ক ছিল। বাবা মারা যাওয়ার পরে কোম্পানির দায়িত্বটা আমি নিয়েছি। আপনি দীর্ঘদিন যাবৎ আমাদের অফিসে চাকরি করছেন। বেশ কিছুদিন ধরে মা বলছিল আমাকে বিয়ে করার জন্য, কিন্তু ভালো কোনো মেয়ে পাচ্ছিলাম না। বাট আপনার মেয়েকে দেখার পরে আমার পছন্দ হয়েছে। তাই বলছিলাম কি যে যদি আপনার আপত্তি না থাকে তাহলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। বাবা, এতে আমার কোনো আপত্তি নেই।
এটা তো আমার সৌভাগ্য যে তুমি রাজি হয়েছো আমার মেয়েকে বিয়ে করার জন্য। আসলে জীবন সঙ্গিনী এমন একটা মানুষ যে তার সাথে সারাটা জীবন থাকবে। হুট করে তো একটা ডিসিশন নেওয়া যায় না। যেহেতু পছন্দ করেছি, বিয়ে করতে চাচ্ছি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত বাবা? শর্তটা হলো আমি আপনার মেয়েকে একটু পরীক্ষা করতে চাই। কেমন পরীক্ষা? আসলে আমি চাই যে মেয়েটা আমার সংসারে আসবে সেই মেয়েটা যেন আমার সংসারটাকে আগলে রাখতে পারে, গরিবদেরকে ভালোবাসে। আপনি তো জানেন আমার বাবা গরিবদেরকে কতটা ভালোবাসতো, এতিমখানায় দান করতো। তো আমিও চাই যে আমার ঘরে বউ হয়ে আসবে, সে আমার সমস্ত সম্পত্তি আগলে রাখবে, আমার সংসারটাকে নিজের করে রাখবে, গরিবদের সাথে যেন খারাপ আচরণ না করে। আমি এমন একটা বউ চাই যে আমার সংসারটাকে আগলে রাখবে। তাই আমি চাই আপনার বাড়িতে কিছুদিন গিয়ে থাকতে, কিন্তু দয়া করে আপনি বলবেন না আমি এই কোম্পানির না। ঠিক আছে বাবা, তাই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আগামীকালকে আপনাদের বাসায় চাকর সেজে যাব। চাকর সেজে স্যার? জি, চাকর সেজে। কিন্তু বিষয়টা বাবা কেমন যেন দেখা যাচ্ছে না। সারা জীবন আমি মানে তোমাদের কোম্পানিতে চাকরি করে যাচ্ছি, আর তুমি কিনা সেই চাকর সেজে আমার বাড়িতে যাবে শুধু আমার মেয়েকে পরীক্ষা করার জন্য? কোনো অসুবিধা হবে না, আমি 7 তলায় থাকতে পারি, গাছতলায় থাকতে পারি। শুনলি তাহলে উনি কেন এখানে কাজ করতে এসছে? ম্যাডাম, আপনাকে একটা কথা বলি, আমরা অনেক সময় যেটা দেখি সেটা হয় না, যেটা হয় সেটা আমরা দেখি না। আপনি যেটা দেখেছেন সেটা হয়নি, আর যেটা হয়েছে আপনি সেটা দেখেন। আমি এখানে এসেছিলাম আপনাকে পরীক্ষা করার জন্য, আপনার মন মানসিকতা কেমন, মানুষ হিসেবে আপনি কেমন। আপনি একদিন আমাদের অফিসে গিয়েছিলেন, আপনাকে দেখে আমার অনেক ভালো লাগে। আপনার বাবাকে যখন বিয়ের প্রস্তাবটা দেই তখন আপনার বাবা কিন্তু রাজি হয়ে যায়। তারপরেও যে আমার জীবন সঙ্গিনী হবে তাকে একটু পরীক্ষা করাটা দরকার ছিল। তাই ভাবলাম আপনাদের বাড়িতে কাজের লোক হিসেবে যদি যাই তাহলে বুঝতে পারবো আপনার মন মানসিকতা কেমন, আপনি গরিবদের সাথে কেমন আচরণ করেন। বাট আফসোস, আমি অনেক মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আমি ভেবেছিলাম হয়তো আপনি ভালো হয়ে যাবেন, কিন্তু না, সময়ের সাথে সাথে দিনের পর দিন আপনার অত্যাচার বেড়ে গিয়েছিল। আজকে যদি আপনাকে পরীক্ষা না করে বিয়ে করতাম তাহলে হয়তো আপনার এই ব্যবহারটা জানতে পারতাম, আপনি গরিবদের সাথে কেমন আচরণ করেন সেটা জানতে পারতাম না। যেটা হয় ভালোর জন্যই হয়। যাই হোক, আমি বেশি কথা বাড়াতে চাই না, আমার যা পাওয়ার আমি পেয়ে গেছি। শুধু শুধু আমার সময়টাই নষ্ট করেছি এতদিন। আজমল সাহেব, আপনি আমাকে ক্ষমা করুন, আপনার মেয়েকে বিয়ে করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব। বাবা বলছিলাম কি একবার চেষ্টা করে দেখো না বিয়েটা করা যায় কিনা। আজমল সাহেব, আমি তো চেষ্টা করলাম, কিন্তু আপনার মেয়েকে আমার উপযুক্ত করে তুলতে পারি। আমি এমন একটা মেয়েকে বিয়ে করতে চেয়েছিলাম যে মেয়েটা গরিবদেরকে ভালোবাসবে, গরিবদের কষ্ট বুঝবে। বাট উনি একজন অহংকারী জেদি মেয়ে। ওনার মতো মেয়ে কখনো সংসার করতে পারবে না, যে সংসারে যাবে সেই সংসার ধ্বংস হবে। তাই আমি চাই না আমার সংসারে এসে আমার সংসারটা ধ্বংস হয়ে যায়। তাই আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার মেয়ের সাথে সংসার করতে পারি। আর হ্যাঁ খালাম্মা, যাওয়ার আগে আপনাকে কিছু কথা বলেছে। মেয়েদেরকে শিক্ষা দেয় তার মা, একটা মানুষের সাথে কি করে ব্যবহার করতে হয়, কিভাবে সম্মান করতে হয়, গরিবদের সাথে কেমন আচরণ করতে হয়, এই সবকিছু শেখায় কিন্তু তার মা। কিন্তু আপনি তার উল্টোটা। আপনি আরো আপনার মেয়েকে শেখান গরিবদের সাথে খারাপ আচরণ করতে হবে, গরিবদের টাকা মেরে খেতে হবে। খালাম্মা, আপনার মেয়েকে তো কোথাও না কোথাও বিয়ে দিবেন, একটু শিক্ষা দিবেন যাতে শ্বশুর বাড়ি গিয়ে এমনটা না করে। তাহলে প্রতিনিয়ত স্বামী পাল্টাতে হবে। আজমল সাহেব, আমি আসছি, ভালো থাকবেন। আর হ্যাঁ, আর রিকোয়েস্ট করবেন না, আপনার মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দিবেন। আসছি, ভালো থাকবেন। হলো তো, মাথা ঠান্ডা হলো তো এবার? সারাটা জীবন তোমরা
যারা গরিব মানুষ থাকে তাদেরকে দু চোখের বিষ মনে করতাম। এখন দেখো চলে গেল, একটা ভালো ছেলে হাত থেকে বেরিয়ে গেল। থাকো তোমার মেয়ে নিয়ে।